আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV মধ্যাহ্নের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ধর্ষণের পর এবার আত্মহত্যা করলেন জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া। সামাজিক যন্ত্রণা, অপরাধীদের জামিন পাওয়া সবকিছু যেন ছাপিয়ে গেছে লামিয়ার হেরে যাওয়ার মধ্য দিয়ে। লামিয়ার অকাল মৃত্যুর শোকে ভেঙে পড়ে পুরো পরিবার। রাতেই হাসপাতালে দেখতে যান বিএনপি, এনসিপি এবং জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মীরা ও কর্মকর্তারা। সবাই দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। নাজমুল হুদাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। গত 18 মার্চ পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে জুলাই আন্দোলনে নিহত বাবা শহীদ জসিম উদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। এই সময় সাহসিকতার সঙ্গে তিনি থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ধর্ষণের শিকার হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লামিয়া। সামাজিক লজ্জা, চাপ এবং অভিযুক্ত ধর্ষকদের জামিন পাওয়া এবং বিচার না পাওয়ার আশঙ্কায় তিনি চরম হতাশায় ভুগছিলেন। শনিবার রাতে আত্মহত্যার মধ্যে দিয়ে লামিয়া জানান দিয়ে গেল এই সমাজ ও রাষ্ট্রের প্রতি তার ঘৃণা ও বিচার না পাওয়ার প্রতি ধিক্কার। এখানে যারা দুষ্কৃতিকারী এদের পিছে ব্যাকগ্রাউন্ড খুব বড়, মানে অনেক বড় এদের ব্যাকগ্রাউন্ড, বা এদের রাগ্গা বলের মতো বড়, কেন এদের সাথে আমরা পারার মতো যোগ্য নাই। লামিয়ার আত্মহত্যার খবরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ছুটে যান বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না দিতে হয়, নিজের জীবন দিতে না হয়, অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে। এই অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামীর বাংলাদেশের যারাই এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে থাকবে, আমরা একটা জিনিসই তাদের কাছে চাইব যে ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। পুলিশ জানায় লামিয়ার সুরতাল হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন সম্ভবত পিএম হবে, পিএম হওয়ার পরে লাশ হস্তান্তর হবে। ধর্ষকদের পরিবার থেকে এখনো হুমকি ধমকি পেয়ে আতঙ্কিত বলে অভিযোগ করেছেন লামিয়ার স্বজনরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। এদিকে মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 3 আসামির সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকাল 10:30টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত 13 মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। এর আগে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় সে। গত 13 এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ইন্সপেক্টর মামলার 4 আসামির বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেন। (2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেলের 7 জনকে অপহরণ করার 3 দিন পর শীতলক্ষা নদী থেকে তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। 11 বছর পার হলেও এখনও বিচার পায়নি আলোচিত 7 খুনের ভুক্তভোগী পরিবার। 8 বছর আগে মামলাটির রায় হলেও আসামি পক্ষের আপিলে তা আটকে আছে। এদিকে সকালে আদালত পাড়ায় অবিলম্বে এ রায় কার্যকর করার দাবিতে বিভিন্ন মানুষের অংশগ্রহণে মানববন্ধন হয়েছে। ন্যায় বিচার পেতে কত সময় অপেক্ষা করতে হবে প্রশ্ন নিহতদের স্বজনদের। দর্শক, এই বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, আলোচিত 7 খুন মামলার বিচার নিয়ে নিহতদের পরিবারের স্বজনরা কি বলছেন, আর আইনজীবীদের কর্মসূচির বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আজকে সকালে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় 7 খুনের দোষীদের দ্রুত বিচার কার্য শেষ করে শাস্তির মুখোমুখি করার দাবি উঠেছে নিহতের পরিবার যারা আছে ভুক্তভোগী তাদের কাছ থেকে, আইনজীবী এবং সাধারণ মানুষের কাছ থেকে। 11 বছর যাবৎ এই ঘটনা ঘটল, বিচার না হওয়ায় যে হতাশা
তাদের উপর ফুটে উঠেছে, তারা কিন্তু সেটা তুলে ধরেছেন এবং তারা বলেছেন যে ওই সময় সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছিল সেই আদেশের ফলে আসামিরা কিন্তু আদালতে স্বীকারোক্তি দিয়েছিল গ্রেপ্তার হওয়ার পরে, এরপরে কেন এত দিন সময় লাগলো সে প্রশ্ন তারা তুলেছেন। আর আজকের মানববন্ধনে নতুন করে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন প্রয়োজনে এই মামলায় শামীম ওসমানকে অন্তর্ভুক্ত করে জিজ্ঞাসাবাদ করতে। আর এই ঘটনার প্রেক্ষিতে বলা যায় যে এই নিহত যে নজরুল ইসলাম এবং এই হত্যার ঘটনায় যে মাস্টার মাইন্ড নূর হোসেন দুজনেই কিন্তু শামীম ওসমানের অনুসারী হিসাবে পরিচিত ছিলেন। এ অবস্থায় শামীম ওসমানের বিচার দাবিতে তারা আজকে যে দাবি চলেছেন সেদিকটা পরবর্তীতে কি হয় সেটা হয়তো পরে জানা যাবে। আর আইনজীবী সমিতির যারা আছেন এবং এই মামলার বাদীর যিনি আইনজীবী সাখাওয়াত হোসেন খান তিনি বলেছেন যে আদালত পাড়ায় সামনে এই ঘটনা ঘটার পরে তারা কয়েকজন আইনজীবী সুপ্রিম কোর্টে একটি আপিল করেছিলেন, সেখান থেকে একটি ভালো আদেশ এসেছিল, কিন্তু এরপরও এই ঘটনা আর এগোনি। 2017 সালে নারায়ণগঞ্জ জেলা দায়রা ও জজ আদালত 26 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়, আর এর পরের বছর হাইকোর্ট 15 জনকে মৃত্যুদণ্ডাদেশ রেখে বাকি জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিলেও এরপরে আসামিরা সুপ্রিম কোর্টে আপিল করার ফলে এই মামলাটি ঝুলে যায়। এই অবস্থায় এই মামলা এই মুহূর্তে এই সরকার আমলে দ্রুত বিচার কার্য শেষ হবে এটি প্রত্যাশা করেন সবাই। সুজানা, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর থেকে টানা তৃতীয়বারের মতো সীমান্তে গুলি বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। শনিবার মধ্যরাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় করতে দেখা যায়, তবে এত হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে পেহেলগামে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে শনিবার পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে বিভাগীয় প্রশাসন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে, এতে সেখানে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়েছে। দর্শক, এ বিষয়ে ভারত থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। 22শে এপ্রিল ভূস্বর্গের মাটিতে অর্থাৎ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওর বৈশরণের তৃণভূমে যে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে সন্ত্রাসবাদীরা, যে হামলায় কিন্তু প্রায় নিরীহ 26 জন মানুষের প্রাণ গেছে, বেসরকারি মতে সেটা 28, এবং প্রায় 17 জন মানুষ কিন্তু আহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কিন্তু গত 22 এপ্রিল থেকে আজ 27 এপ্রিল ভারতীয় সময় সকাল 11টা পর্যন্ত টানা কিন্তু প্রায় 72 ঘন্টা, প্রায় 4-5 দিন প্রায় অতিক্রান্ত হতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই জঙ্গিদের খোঁজে কিন্তু সেনা তল্লাশি এখনও পর্যন্ত অব্যাহত, এবং ভারত এবং পাকিস্তানের বর্ডার লাইনে কিন্তু একেবারে যুদ্ধের তৎপরতা শুরু হয়েছে। সেই জায়গা থেকে এই গত 5 দিনের সেনা তল্লাশিতে কিন্তু এখনও পর্যন্ত সেনাবাহিনীর যেটা খবর, প্রায় 9 জন সন্দেহভাজন চিহ্নিত জঙ্গি তাদের বাড়ি কিন্তু বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এবং গতকাল রাতে এই সন্ত্রাসবাদীরাই কিন্তু আবার সন্ত্রাসবাদী হামলায় একজন নিহত হয়েছেন, যে একজন সমাজবাদী, একজন সমাজকর্মী, যার বাড়ি হচ্ছে দক্ষিণ কাশ্মীরের কান্দিখাস এলাকায়, যার নাম হচ্ছে গুলাম রসুল কুমার। সেই সমাজকর্মীকে কিন্তু খুব কাছ থেকে তারা গুলি করে এবং স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত বলে ঘোষণা করা হয়। আর সর্বোপরি দেখা যাচ্ছে যে এই গত কয়েকদিনের 5 দিনে অনন্তনাগ, পুলওয়ামা, কুলমার্গ এবং কুপওয়ারা এবং বন্দিপোরা এলাকায় সেনা অভিযান এখনও পর্যন্ত অব্যাহত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গত পরশুদিন থেকেই কিন্তু ভারত পাকিস্তান বর্ডার লাইনে কিন্তু পাকিস্তানের ওপার থেকে গোলাগুলির শব্দ যখনই ছুটে আসছে, পাল্টা কিন্তু ভারতীয় সেনাবাহিনীও কিন্তু গোলাবারুদ ছুটছে। একেবারে সেনাবাহিনীর সমস্ত ছুটি যেমন বাতিল করা হয়েছে, ইতিমধ্যে কাশ্মীরের বিভিন্ন জায়গায় কিন্তু সেনা মোতায়েন ক্রমশ বাড়ানো হয়েছে এবং একেবারে যুদ্ধের প্রস্তুতি চলছে। সেনাবাহিনীর সমস্ত ছুটি যেমন বাতিল করা হয়েছে এবং সন্দেহভাজন প্রায় 2000 মানুষকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে 14 জন জঙ্গির কিন্তু ছবি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, যাদের মধ্যে এই 14 জনের মধ্যে 9 জনের বাড়ি কিন্তু ভারতীয় সেনাবাহিনী বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে জানিয়েছিলেন এই সন্ত্রাসবাদী হামলায় ভয়ানক প্রতিশোধ দেবে ভারতীয় সেনাবাহিনী, এবং সেই তারা কিন্তু কল্পনাও করতে পারবে না কি জাতীয় আঘাত আনবে ভারতীয় সেনা। জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।
এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয় ওই ঘটনার দায় স্বীকার করেছে সেখানকার স্বল্প পরিচিত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ। কিন্তু শুক্রবার কাশ্মীরের বিদ্রোহী গোষ্ঠীটি এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, ভারত এই বিষয়ে ভুয়া দাবি ছড়িয়েছে। এর জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছে টিআরএফ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআরএফ বলছে, তাদেরকে এই ঘটনার জন্য যে কোনোভাবে দায়ী করার বিষয়টি মিথ্যা এবং কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে কলঙ্কিত করার জন্য এটি সাজানো একটি প্রচারের অংশ। ইরানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। আহত হয়েছেন আরও ৭ শতাধিক মানুষ। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি বন্দরে ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহৃত রাসায়নিক উপাদান মজুতের কারণেই এ বিস্ফোরণ হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। বিস্ফোরণে মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। এরপর হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। এতে সেখানে উপস্থিত অনেকেই এদিক ওদিক ছিটকে পড়ে যায়। ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় অচলাবস্থা দূর করতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে ইতালির রোমে অবস্থান করায় ভ্যাটিকানের বিশাল গির্জার ভেতরে একান্তে বৈঠক করেন তারা। এর আগে গত শুক্রবার ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেন একটি চুক্তি সই করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। শুক্রবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বৈঠক করার কয়েক ঘণ্টা পর এমন মন্তব্য করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্রেমলিনের পক্ষ থেকে এই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করা হয়েছে, যদিও আলোচনায় ইউক্রেনের কেউ উপস্থিত ছিলেন না। গাজা ইসরায়েলি বর্বরতা চলছেই। এতে করে উপত্যকাটিতে নিহত হয়েছেন আরও অন্তত ৪০ নিরীহ ফিলিস্তিনি। এরই মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা। এরই অংশ হিসেবে হামাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অবস্থান করছেন মিশরের রাজধানী কায়রোতে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ এবং বাকি ৫৯ ইসরায়েলি বন্দীর মুক্তির দাবিতে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজারো ইসরায়েলি। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। দুপুরের সংবাদ ১:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।